নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আগের ক্লাসে আমরা যে 20টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে তার পরের থেকে করব। তো চলো দেখা যাক আজকের প্রশ্ন। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? চারটা অপশন আছে। অপশন এ মেসোপটেমিয়া, অপশন বি মিশরীয় সভ্যতা, অপশন সি সিন্ধু সভ্যতা এবং অপশন ডি হচ্ছে চৈনিক সভ্যতা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার লোকেরা প্রথম নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমটা প্রথম সিন্ধু সভ্যতার লোকেরা চালু করেছিল। সিন্ধু সভ্যতায় এখনকার দিনের মতো আধুনিক ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা ছিল। সেখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ব্যবস্থা যেটা ম্যানহোল যুক্ত এবং স্ল্যাব দিয়ে সেই ম্যানহোল ঢাকা থাকতো এইরকম ড্রেনেজ ব্যবস্থা সিন্ধু সভ্যতায় দেখতে পাওয়া যায়। চলে যাব পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? চারটা অপশন আছে। অপশন এ 1949 সালে, অপশন বি 1951 সালে, অপশন সি 1948 সালে এবং অপশন ডি 1950 সালে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 1950 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। কত তারিখে? না, তারিখটা হচ্ছে 15ই মার্চ 1950। 15ই মার্চ 1950 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল এবং বিলুপ্তি হয়েছিল 17ই আগস্ট 2014 সালে। 17ই আগস্ট 2014 সালে বিলুপ্ত হয়েছে। এটা বিলুপ্ত হয়েছে কারণ এখন পরবর্তীতে এটার পরিবর্তে এখন বর্তমানে নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে। এটার পরিবর্তে ন্যাশনাল প্ল্যানিং কমিশনের পরিবর্তে এখন নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে। নীতি আয়োগ চালু হয়েছে কত সালে? না, নীতি আয়োগটা চালু হয়েছে 1 জানুয়ারি 2015 সালে। 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ চালু হয়েছে। এদের অধ্যক্ষ, এই প্ল্যানিং কমিশনেরও অধ্যক্ষ বা নীতি আয়োগেরও অধ্যক্ষ কে হয়? অধ্যক্ষ হয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হয় অধ্যক্ষ। নীতি আয়োগ এবং আগে যেটা ছিল ন্যাশনাল প্ল্যানিং কমিশন, দুটোরই অধ্যক্ষ হয় প্রাইম মিনিস্টার। নীতি আয়োগের বর্তমান সিইও কে আছে? অমিতাভ কান্ত। এই যে নীতি আয়োগের বর্তমান সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার আছে অমিতাভ কান্ত। তিনি আছে বর্তমানে নীতি আয়োগের সিইও। আর নীতি আয়োগের উপাধ্যক্ষ কে আছে? অরবিন্দ পানগড়িয়া। নীতি আয়োগের উপাধ্যক্ষ কে আছে? উপাধ্যক্ষ আছে অরবিন্দ পানগড়িয়া। অরবিন্দ পানগড়িয়া আছে নীতি আয়োগের উপাধ্যক্ষ। চলে যাব পরের প্রশ্ন দেখো, HIDCO হিডকো এর সম্পূর্ণ রূপ কি? HIDCO, তাহলে এটার সম্পূর্ণ রূপ, এখানে চারটা অপশন ছিল, আমি সঠিক উত্তরটাই দিয়ে রেখেছি এখানে। হিডকোর ফুল ফর্ম হলো হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই যে হিডকো হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটার বাংলা হচ্ছে আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা। আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা। এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটা কমিশন হলো এই যে এইটা হিডকো। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। USA এর উপরাষ্ট্রপতির নাম কি? তাহলে USA এর উপরাষ্ট্রপতির নাম, এখানে চারটা অপশন আছে, ডিক চেনি, মাইক পেন্স, কমলা হ্যারিস আর জো বাইডেন। সঠিক উত্তর হবে অপশন সি, কমলা হ্যারিস। USA এর উপরাষ্ট্রপতির নাম হলো কমলা হ্যারিস। এই কমলা হ্যারিস ইনি হলো ভারতীয় বংশোদ্ভূত। উপরাষ্ট্রপতির এই USA এর রাষ্ট্রপতি কে আছে? US এর রাষ্ট্রপতি আছে বর্তমানে জো বাইডেন।
জো বাইডেন হলেন ডেমোক্রেটিক পার্টির সদস্য। ইউএসএতে সাধারণত দুটা পার্টি আছে, রিপাবলিকান আর ডেমোক্রেটিক। তাহলে এই জো বাইডেন ইনি হলেন ডেমোক্রেটিক পার্টি থেকে। জো বাইডেন হলো ডেমোক্রেটিক পার্টির সদস্য। আর মার্কিন রাষ্ট্রপতির বাসভবন যেটা, সেটার নাম হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস হলো মার্কিন রাষ্ট্রপতির বাসভবন। তাহলে এটা দেখে নিলাম আমরা কিছু তথ্য। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? চারটা অপশন আছে। অপশন এ রবীন্দ্র সেতু, অপশন বি ফারাক্কা সেতু, অপশন সি ভূতনি সেতু এবং অপশন ডি জয়ী সেতু। সঠিক উত্তর হলো অপশন ডি জয়ী সেতু। দেখে নেব এই জয়ী সেতু সম্পর্কে। জয়ী সেতু তিস্তা নদীর উপর গড়ে উঠেছে। জয়ী সেতুটি তিস্তা নদীর উপর গড়ে উঠেছে। কোন নদী? তিস্তা। তিস্তা নদীর উপর গড়ে উঠেছে জয়ী সেতু। এর দৈর্ঘ্য হচ্ছে 2709 মিটার। 2709 মিটার হচ্ছে দৈর্ঘ্য, 2709 মিটার। রবীন্দ্র সেতু সম্পর্কে দেখে নেব। অপশন এ রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতুর আরেক নাম হচ্ছে হাওড়া ব্রিজ। রবীন্দ্র সেতুর আরেক নাম কি? হাওড়া ব্রিজ। এর দৈর্ঘ্য কত? রবীন্দ্র সেতুর দৈর্ঘ্য হচ্ছে 705 মিটার হচ্ছে রবীন্দ্র সেতুর দৈর্ঘ্য, 705 মিটার। এর আরেক নাম হচ্ছে হাওড়া ব্রিজ। ফারাক্কা সেতু আর রবীন্দ্র সেতু হলো এক ধরনের ক্যান্টিলিভার ব্রিজ। এটা অনেক জায়গায় আছে ক্যান্টিলিভার ব্রিজ। রবীন্দ্র সেতু হলো ক্যান্টিলিভার ব্রিজ। ফারাক্কা সেতু 2440 মিটার লম্বা। ফারাক্কা সেতু হলো কত লম্বা? 2440 মিটার। 2440 মিটার লম্বা। এটাই ছিল আগে দীর্ঘতম সেতু, বর্তমানে হয়েছে এই জয়ী সেতুটা। ফারাক্কা ব্রিজ আগে ছিল। এটি মুর্শিদাবাদ ও মালদার মধ্যে অবস্থিত। মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলার মধ্যে সংযোগে ফারাক্কা সেতুটা আছে। আর ভূতনি সেতু এটা মালদা জেলাতে অবস্থিত। ফারাক্কা সেতুটা গঙ্গা নদীর উপর অবস্থিত, আর ভূতনি সেতু এটা মালদা জেলাতে অবস্থিত। মালদা জেলাতে অবস্থিত। ফারাক্কা সেতুটা কোন নদী? গঙ্গা নদীর উপর অবস্থিত। বোঝা গেল? তাহলে এখানে সব বলে দিচ্ছি। আর রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত। রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? চারটা অপশন আছে। অপশন এ ডিসেম্বর 31, 1950, অপশন বি জানুয়ারি 26, 1949, অপশন সি জানুয়ারি 26, 1950 আর অপশন ডি 26শে নভেম্বর 1949। সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হলো সঠিক উত্তর। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এটাতে সংবিধান কার্যকর হয়েছিল, আর গৃহীত হয়েছিল এটাতে। এই যে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হওয়ার পরেও তৎক্ষণাৎ কার্যকর কেন করা হয়নি? কারণ আগে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি 1930 সালে প্রথম পালন করা হয় এবং তারপর থেকে প্রতি বছর এই 26শে জানুয়ারি 1930 সালেই ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো। সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হওয়া সত্ত্বেও কার্যকর করা হয়নি। কার্যকর করা হয়েছিল পরের বছর, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি। আর এই 26শে জানুয়ারি 1950 সালে কি পালন করা হয়? রিপাবলিক ডে। আর 26শে নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। চলে যাব পরের প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? চারটা অপশন আছে। অপশন এ করাচি, অপশন বি অমরাবতী, অপশন সি নাগপুর এবং অপশন ডি বেলেগাঁও। সঠিক উত্তর হবে অপশন ডি। বেলগাঁও অধিবেশনেই মহাত্মা গান্ধী প্রথমবার এবং শেষবারের মতো সভাপতিত্ব করেন। এটা হয়েছিল 1924 সালে, বেলগাঁও অধিবেশন। এরপর দেখে নেব কিছু তথ্য। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী বেলগাঁও অধিবেশনে। 1931 সালে যে করাচি অধিবেশন হয়েছিল, করাচি অধিবেশন কত হয়েছিল? 1931 সালে। 31 সালে মনে রাখবে। করাচি অধিবেশন 1931 সালে হয়েছিল। তখন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। এই অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকার, এই যে করাচি অধিবেশন 1931 সালে, যেটা সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, এই অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকার নেওয়া হয়েছিল। মৌলিক অধিকারটা গ্রহণ করা হয়েছিল এই করাচি অধিবেশন 1931 সালে।
তারপরে নাগপুর অধিবেশন হয়েছিল 1920 সালে। 1920 সালে হয়েছিল নাগপুর অধিবেশন। নাগপুর অধিবেশন হয়েছিল 1920 সালে, এবং এই 1920 সালেই আর একটা অধিবেশন হয়েছিল, যেটা হয়েছিল একটা বিশেষ অধিবেশন। এই 1920 সালে কলকাতাতে একটা বিশেষ অধিবেশন হয়েছিল। কলকাতাতে একটা বিশেষ অধিবেশন হয়েছিল 1920 সালে। এই বিশেষ অধিবেশনে সময় অসহযোগ আন্দোলন প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এই কলকাতায় যে বিশেষ অধিবেশন হয়েছিল, এটা কি জন্য করা হয়েছিল না, অসহযোগ আন্দোলনের যে প্রস্তাব সেটা গ্রহণ করা হয়েছিল। এই জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু দেখে নেব। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে, 1885 সালে। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টেভিয়ান হিউম। অ্যালান অক্টেভিয়ান হিউম, ইনি ছিলেন প্রতিষ্ঠাতা। এই 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তখন ভাইসরয় কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন, ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ছিলেন তখন ভাইসরয়। আর এই যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। পরের প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? চারটা অপশন আছে, আইসোবিউটেন ও প্রোপেন, অপশন বি বিউটেন এবং আইসোবিউটেন, অপশন সি বিউটেন আর প্রোপেন, আর অপশন ডি বিউটেন, আইসোবিউটেন আর প্রোপেন। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। এলপিজি সিলিন্ডারে বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন, এই তিনটা গ্যাসেই থাকে। এই তিনটা গ্যাস ছাড়াও এলপিজির যে লিকেজ হলে যে গন্ধ বেরোয়, সেই গন্ধটার জন্য মিথাইল মারক্যাপটেন মেশানো থাকে। মিথাইল মারক্যাপটেন মেশানো থাকে। আবার এটা অনেক জায়গায় মিথাইল মারক্যাপটেন না দিয়ে ইথাইল মারক্যাপটেনও দেয়। অপশানের উপর ডিপেন্ড করবে কোনটা উত্তর হবে। দুটো অপশান একসাথে থাকবে না। মিথাইল মারক্যাপটেন না দিয়ে অনেক সময় কি দেয়? ইথাইল মারক্যাপটেনও দেয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? চারটা অপশান আছে। অপশান এ হচ্ছে মোহিনীয়াট্টম, অপশান বি হচ্ছে কুচিপুড়ি, অপশান সি হচ্ছে ভারতনাট্যম এবং অপশান ডি হচ্ছে কথাকলি। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কুচিপুড়ি। কুচিপুড়ি হলো সঠিক উত্তর। চারটা অপশান আছে, তাহলে দেখে নেব কুচিপুড়ি সম্পর্কে। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য। অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর নৃত্য। তামিলনাড়ুর নৃত্য হচ্ছে ভারতনাট্যম। কথাকলি হচ্ছে কেরলের নৃত্য, কেরল। আর মোহিনীয়াট্টমও কেরলের নৃত্য। এগুলো সবগুলোই হলো শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও আরও কিছু কিছু শাস্ত্রীয় নৃত্য আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তাহলে সিনেমা হলের প্রজেক্টরে চারটা অপশান আছে, মেনিস্কাস লেন্স, অপশান বি উত্তল লেন্স, অপশান সি জুম লেন্স আর অপশান ডি আছে অবতল লেন্স। এখানে সঠিক উত্তর হবে অপশান বি উত্তল লেন্স। সিনেমা হলের প্রজেক্টরে উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স এই সিনেমা হলের প্রজেক্টর ছাড়াও দূরবীন যন্ত্রতে, টেলিস্কোপে, দূরবীন যন্ত্র, টেলিস্কোপ, ক্যামেরা, মানুষের চোখ, মানব চক্ষু প্রভৃতিতে উত্তল লেন্স দেখা যায়। আর এই উত্তল লেন্স আবার হাইপারমেট্রোপিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়ার চিকিৎসায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর মায়োপিয়ার চিকিৎসায় অবতল লেন্স ব্যবহার করা হয়। এটা মায়োপিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। মায়োপিয়ার চিকিৎসায় অবতল লেন্স ব্যবহার করা হয়।